প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি সাবিনা আক্তার, প্রভাষক ইতিহাস, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস 1776 থেকে 1860 সাল পর্যন্ত। প্রথমে আমরা কিছু আইন সম্পর্কে জানব। প্রথম আইনটা হচ্ছে কারেন্সি অ্যাক্ট। প্রধানমন্ত্রী গ্রেনভিল 1764 সালে কারেন্সি অ্যাক্ট প্রবর্তন করে উপনিবেশসমূহে কাগজের নোট ব্যবহার নিষিদ্ধ করেন। ফলে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা সৃষ্টি হয় এবং উপনিবেশবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। কোয়ার্টারিং অ্যাক্ট। উপনিবেশসমূহের নিরাপত্তার জন্য সেখানে ইংল্যান্ডের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। মোতায়েনকৃত এই সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য প্রধানমন্ত্রী গ্রেনভিল 1765 খ্রিস্টাব্দে কোয়ার্টারিং অ্যাক্ট পাশ করেন। উপনিবেশসমূহে মোতায়েনকৃত সেনাবাহিনীর ব্যয় উপনিবেশবাসীকেই বহন করতে হবে। অবশ্যই এর বিরুদ্ধে জনগণ প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়েছিল। সুগার অ্যাক্ট। উপনিবেশসমূহ গুড় বা চিনির চাহিদা ছিল ব্যাপক। এই চাহিদা মেটাতে সেই অঞ্চলের ব্যবসায়ীগণ ফ্রান্স এবং স্পেন অধিকৃত ওয়েস্ট ইন্ডিজ হতে সস্তা দরে ও লাভজনকভাবে চিনি বা গুড় আমদানি করত। কিন্তু একমাত্র ব্রিটিশ ব্যবসায়ীদের নিকট হতে আমেরিকার ব্যবসায়ীরা যাতে এই গুড় বা চিনি ক্রয় করে সেজন্য ব্রিটিশ মন্ত্রী ওয়ালপল 1733 সালে মোলাসেস অ্যাক্ট প্রবর্তন করে ওয়েস্ট ইন্ডিজ হতে আমদানিকৃত এই গুড়ের উপর শুল্ক ধার্য করেছিলেন। অথচ এইসব স্থান হতে গুড় বা চিনি আমদানি করা ছিল বেশ লাভজনক ও সাশ্রয়ী। ফলে নিউ ইংল্যান্ডের মদের কারখানাগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যবসায়ী সহ উপনিবেশের জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হয়ে ওঠে। আমেরিকান স্ট্যাম্প অ্যাক্ট। 1765 সালে স্ট্যাম্প অ্যাক্টটি ছিল আমেরিকার উপনিবেশগুলোর সমস্ত অফিসিয়াল ডকুমেন্টগুলোতে রাজস্ব স্ট্যাম্পগুলো সংযুক্ত করা দরকার। প্রধানমন্ত্রী জর্জ গ্রেনভিলের নেতৃত্বে ব্রিটিশ সংসদ আমেরিকার উপনিবেশগুলোর উপর প্রথম প্রত্যক্ষ স্ট্যাম্প অ্যাক্ট প্রবর্তন করে। এক কথায় বলা যায় সপ্তবর্ষব্যাপী যুদ্ধ অর্থাৎ 1756 থেকে 1760 সালে অনুষ্ঠিত ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যকার যুদ্ধ। এখানে ইংল্যান্ডে প্রচুর অর্থ ব্যয় হয়েছিল এবং ইংল্যান্ড এই যুদ্ধে পরাজিত হয়েছিল। আর এই অর্থ ঘাটতি পূরণ করা, ফরাসিদের ঋতুরাজ্য পুনরুদ্ধারের প্রচেষ্টাকে প্রতিহত করা এবং রয়্যাল ইন্ডিয়ানদের সন্ত্রাস দমনে উপনিবেশগুলিতে স্থায়ী সৈন্যবাহিনী গঠনের তাগিদে উত্তর আমেরিকায় 10,000 সৈন্য মোতায়েন করা হয়। এই সমস্ত কারণে আমেরিকার উপর ব্রিটিশ সরকার যে আইনটা প্রণয়ন করেছিল সেটাই হচ্ছে স্ট্যাম্প অ্যাক্ট। জর্জ ওয়াশিংটনের সম্পর্কে একটু জানবো। জর্জ ওয়াশিংটন অভ্যন্তরীণ সংস্কার। ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে জর্জ ওয়াশিংটন বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়েছিলেন। যেমন গতিহীন ও অদক্ষ প্রশাসন ব্যবস্থা, শূন্য রাজকোষ, অপূর্ণাঙ্গ বিচার ব্যবস্থা ইত্যাদি। এই অবস্থায় তিনি প্রশাসনিক পুনর্বিন্যাস এবং গতিশীল অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত আমেরিকাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। প্রশাসন পুনর্গঠন। জর্জ ওয়াশিংটন টমাস জেফারসনকে পররাষ্ট্র সচিবের পদে নিয়োগ করেন। সেই সঙ্গে সেক্রেটারি অফ ট্রেজারি পদে নিয়োগ করেন আলেকজান্ডার হ্যামিল্টনকে। সমসচিব নিযুক্ত হন হেনরি নক্স। সংবিধানে ক্যাবিনেট ব্যবস্থা উল্লেখ না থাকলেও ওয়াশিংটন ক্যাবিনেট প্রথা চালু করেন। তবে 1907 সালের পূর্বে তা মন্ত্রিসভায় স্বীকৃতি পায়নি। বিভিন্ন আদর্শে বিশ্বাসী ব্যক্তি ও রাষ্ট্রকে নিয়ে নতুন গড়ে ওঠে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সরকারকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য নতুন সংবিধানের সমর্থক একটি শক্তিশালী গোষ্ঠী গড়ে তুলতে ওয়াশিংটনের বিচক্ষণতার প্রমাণ ছিল সুস্পষ্ট। সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। 1787 সালের সংবিধানে বিচার বিভাগের গঠন সম্পর্কে কোনো নীতি গ্রহণ করা হয়নি। ফলে 1789 সালে এই ত্রুটি দূর করা হয়। পূর্বে কংগ্রেসের করণীয় ছিল নিম্নতর ফেডারেল আদালত সৃষ্টি এবং সেগুলোকে সংগঠিত করা, তাদের কার্যপদ্ধতি নির্ধারণ করা এবং ফেডারেল ও অঙ্গরাজ্যের মধ্যে কর্তৃত্বের সমন্বয় সাধন করা। নতুন আইন অনুসারে 6 জন বিচারক নিয়ে একটি সুপ্রিম কোর্ট গঠিত হয়, যেখানে একজন ছিলেন প্রধান বিচারপতি ও 5 জন সহযোগী বিচারক।
এছাড়া ১৩টি জেলা আদালত এবং ৩টি ভ্রাম্যমাণ বিচারালয় স্থাপন করা হয়। উক্ত আইনে বলা হয়েছে, কোনো রাজ্যের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির শাসনতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপিত হলে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত পুনঃপরীক্ষা, পরিবর্তন ও বহাল রাখতে পারবে। ১৭৯০ সালে ২ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে সুপ্রিম কোর্টের প্রথম অধিবেশন বসে। জন জে প্রধান বিচারক নির্বাচিত। বিভিন্ন আইন প্রণয়ন জর্জ ওয়াশিংটন তার শাসনামলে সুষ্ঠু প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে শাসনতান্ত্রিক বেশ কিছু আইন প্রণয়ন করেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুডিশিয়ারি অ্যাক্ট, ইন্ডিয়ান ইন্টারকোর্স অ্যাক্ট, ন্যাচারালাইজেশন অ্যাক্ট, রেসিডেন্ট অ্যাক্ট, ব্যাংক অ্যাক্ট, সম্পর্কে একটু জানবো। অ্যাংলো গণতান্ত্রিক আদর্শ, ভোটাধিকার সম্প্রসারণ। জ্যাকসন মনে করতেন যুক্তরাষ্ট্রের প্রচলিত ভোটাধিকার নীতিকে সম্প্রসারিত করা উচিত। তার মধ্যে যুক্তরাষ্ট্রের জমি মালিকদের পদে সাদা নাগরিককে বয়স অনুপাতে ভোট দেওয়ার ও মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত। তার শাসনামলে সারা দেশে ব্যাপক হারে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পৃষ্ঠপোষকতা, জ্যাকসনের শাসনামলে স্পয়েল সিস্টেম নামে একটি প্রথা চালু করা হয়েছিল। এই নীতি অনুসারে রাজনৈতিক কর্মীদের বিভিন্ন অফিসারের পদে নিয়োগ করা হয়। জ্যাকসনপন্থীদের মতে এই নীতি আসলে কোনো অধিকার নয়, বরং এটা রাজনৈতিক নেতৃবৃন্দের একটি কর্তব্য মাত্র। তথ্যগতভাবে এই নীতিটি ভালো ছিল, কারণ এর ফলে সাধারণ মানুষের মধ্যে অনেকেই রাজনীতিতে এগিয়ে আসে। সেই সঙ্গে সাধারণ লোকের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে যাকে নেতা নির্বাচিত করা হয় তিনি দরিদ্র জনসাধারণের অধিকার সম্পর্কে বেশি সচেতন হন। সেই সঙ্গে জ্যাকসনের ধারণা ছিল বেশি দিন এক স্থানে সিভিল সার্ভেন্টদের রাখলে তারা দুর্নীতি পরায়ণ হয়, তাই তাদেরকে নির্দিষ্ট সময় পর পর স্থান বদলাতে হবে। সংবিধানের সুষ্ঠু সংস্কার, জ্যাকসন ফেডারেল সরকার ব্যবস্থাকে বেশি পছন্দ করতেন। পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর যে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপকে তিনি কঠোর হাতে নিয়ন্ত্রণ করার পক্ষপাতী ছিলেন। তাই ১৮২৮ সালে কংগ্রেসে প্রদত্ত শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলে যে আন্দোলন সৃষ্টি হয়েছিল তা দমনের জন্য জ্যাকসন সৈন্য ব্যবহার করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সিনেটে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতাকে সম্প্রসারণের পক্ষে মত প্রকাশ করা হয়। মুক্তবাজার অর্থনীতি, অ্যান্ড্রু জ্যাকসন ব্যাংক ব্যবস্থার বিরোধী ছিলেন, কারণ তিনি মনে করতেন কেন্দ্রীয় ব্যাংক ধনী শ্রেণীর পৃষ্ঠপোষকতায় গড়ে উঠবে বলে সাধারণ জনগণ তার থেকে কোনো সুবিধা লাভ করতে পারে না। প্রেসিডেন্টের ক্ষমতার ব্যাপক প্রয়োগ, জ্যাকসন ছিলেন জনকল্যাণমুখী একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতী। তার মধ্যে তৎকালীন আমেরিকায় তিনিই ছিলেন সমগ্র জাতির দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি, অর্থাৎ তার উপর রয়েছে ব্যাপক জনগোষ্ঠীর বিপুল সমর্থন। তাই জনকল্যাণে তিনি প্রেসিডেন্টের ক্ষমতার ব্যাপক প্রয়োগ করেন এবং জনকল্যাণমুখী নয় বিবেচনা করে অসংখ্যবার আইনসভায় বিল ভেটো প্রয়োগ করে বাতিল করেন। তার মধ্যে এই নীতি অবশ্য পকেট নীতি বা পকেট ভেটো নামে পরিচিত। আবর্তন পদ্ধতি, ফেডারেল সরকারকে দক্ষ ও গতিশীল করতে প্রেসিডেন্ট জ্যাকসন আবর্তন পদ্ধতি অনুসরণ পূর্বক সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিদেরকে সরকারি চাকরিতে নিয়োগদানের নীতি গ্রহণ করেছিলেন। মূলত জ্যাকসন তার শাসনামলে রাষ্ট্রপতির ক্ষমতাকে ব্যাপকভাবে কাজে লাগিয়েছিলেন। তিনি কংগ্রেসের বেশ কয়েকটি বিলে ভেটো প্রদান করেছিলেন। সর্বোপরি তিনি এমন একটা সরকার ব্যবস্থা গঠন করতে চেয়েছিলেন যেখানে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হয়। দেশের প্রশাসনিক ক্ষেত্রে যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেগুলো হচ্ছে আঞ্চলিক সরকারকে শক্তিশালী করা। অ্যান্ড্রু জ্যাকসন ফেডারেল রাজ্যগুলোকে নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষমতা দিয়েছিলেন। এমনকি রাস্তাঘাট নির্মাণ করা থেকে শুরু করে দাস প্রথা থাকা না থাকা সম্পর্কে মতামত গ্রহণ করার দায়িত্ব আঞ্চলিক সরকারকে দেওয়া হয়। ১৮২৮ সালে দক্ষিণ ক্যারোলিনার আইন পরিষদে সাউথ ক্যারোলিনা এক্সপোজিশন শিরোনামে করলে তিনি নাকচ নীতি নামে এক নতুন মতবাদ গড়ে তোলেন। তার মতে ১৩টি রাজ্যই শাসনতন্ত্র তৈরি করেছে, আমেরিকার জনগণ তা করে নেয়। যেহেতু ফেডারেল সরকার রাজ্যগুলির প্রতিনিধি মাত্র, তাই কংগ্রেসে প্রণীত যে কোনো আইন কোনো অঙ্গরাজ্যের কাছে অশাসনতান্ত্রিক মনে হলে উক্ত রাজ্য সে আইনে বাধা দিতে পারবে। অবশ্য
পরবর্তী সময়ে শুল্ক আদায় নিয়ে দক্ষিণ ক্যারোলিনা নাকচ নীতি অর্ডিন্যান্স বাতিল ঘোষণা করেছিল। এ নিয়ে জ্যাকসনের প্রশাসন ঝামেলায় জড়িয়ে পড়ে। তবে নাগরিক অধিকার বিষয়ে তিনি আঞ্চলিক সরকারকে পূর্ণ অধিকার দিয়েছিলেন। ভারতীয় ভারতীয়দের জন্য স্থানীয় বাসস্থান প্রতিষ্ঠান। জ্যাকসনের শাসনামলে উল্লেখযোগ্য ঘটনা ছিল 1830 সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট নামক আইন পাস। আমেরিকার ইন্ডিয়ানদের সাথে জ্যাকসন প্রায় 70-টির মতো সন্ধি চুক্তি করে ইন্ডিয়ানদের মিসিসিপি নদীর পশ্চিমে স্থায়ী একটি বাসস্থানের ব্যবস্থা করেন। এ সময় 45,000-এর বেশি ইন্ডিয়ান স্থানান্তরিত হয়েছিল। ইন্ডিয়ানদের এই স্থানান্তরের প্রক্রিয়া দক্ষিণে খুব প্রশংসিত হয়েছিল। আবার জ্যাকসন তার নীতির জন্য দারুণভাবে সমালোচিত হয়েছেন। পরিশেষে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো